সাইদি সাহেবকে কারাগারে 13 বছর জুলুম নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তাকে কারাগারে মৃত্যুবরণ করতে হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, আমরা চুপিসারে আল্লাহর দিনের দাওয়াতিকার অব্যাহত রেখেছি। ভোলাবাসী মাঠে ঘাটে ছড়িয়ে পড়বেন ইনশাআল্লাহ। আগামী দিনের এই ভোলা হবে ইসলামী আন্দোলনের ভোলা। এই ভোলা হবে অধ্যাপক বিএড গোলাম পরওয়ারের ভোলা। এই ভোলা হবে ডাক্তার শফিকুর রহমানের ভোলা ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আজকে তাই আমাদেরকে সেইভাবে কর্মসূচি নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছতে হবে। আমরা যখন কথা বলতে পারি নাই তখন আপনারা যেভাবে দাওয়াতি কাজ অব্যাহত রেখেছিলেন, আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। এই সুযোগকে কাজে লাগিয়ে বলার প্রতিটি ঘরে ঘরে আমরা ইনশাআল্লাহ ইসলামের দাওয়াত ছড়িয়ে এই 13.5 বছর, এই 15.5 বছরে তারা কেড়ে দিয়েছিল। তাদেরকে বুঝতে হবে এইভাবে মানুষের উপর নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না। সময় পাওয়া যায় মাত্র ফুফু আম্মার জন্য 45 মিনিট। বাংলাদেশে যদি আমার কেউ চিন্তা করেন তাহলে তারা 45 মিনিট সময় পারেন না ইনশাআল্লাহ। আসুন সংগ্রামী বন্ধুগণ, আগামী দিনে আমাদের আজকের সম্মানিত প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা দিয়ে ভোলার অলিতে গলিতে মাঠে ময়দানে পথে প্রান্তরে আমরা ছড়িয়ে পড়ে ভোলাকে ইসলামের ভোলায় পরিণত করার শপথ গ্রহণ করি, চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকের সম্মেলনের বিশেষ অতিথি বরিশাল মহানগরী আমির জনাব অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভাইকে ভোলাবাসীর উদ্দেশ্যে সার গর্ব বক্তব্য পেশ করার জন্য। আপনারা জানেন গত 21শে জানুয়ারি বাংলাদেশ জামাত ইসলামীর আমির আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান বরিশাল এসেছিলেন। সেই সম্মেলনের সভাপতি ছিলেন আজকের বিশেষ অতিথি জনাব অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। সেই সম্মেলনে আমিরের জামাত ভোলাবাসীর প্রাণের দাবি ভোলার ঘাস ভোলার ঘরে ঘরে এবং বরিশাল ভোলার জাতির জন্য তিনি নিজেই দাবি পেশ করেছেন। অতএব আজকে আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ভোলাবাসীর দাবি নিয়ে কথা বলবেন, যাতে আগামী দিনে ভোলাবাসী অবহেলিত না থাকে। এই জন্য আমি আহ্বান জানিয়ে এবং যে বক্তব্য নিয়েছেন আজকের সম্মেলনের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদ সদস্য বরিশাল অঞ্চল পরিচালক বিশিষ্ট আইনজীবী সাবেক ছাত্র নেতা জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি দোয়া চেয়েছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। প্রিয় ভাইরা, ভোলা আজকে বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীদের নিয়ে আজকে উপচে পড়া ভিড় আল্লাহর শুকরিয়া আদায় করে শুরু করছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। أما بعد, সম্মানিত সভাপতি, ভোলা জেলার সম্মানিত আমির
প্রবীণ দায়িত্বশীল কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জনাব মাস্টার জাকির হোসেন, প্রধান অতিথি বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় সংগঠন, মানবিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, বাংলাদেশের জনগণের নেতা, জাতীয় নেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভোলাবাসী কর্মী ভাইরা, আলহামদুলিল্লাহ আজকে শুধু পুরুষ ভাইরা এখানে এসছেন, কিন্তু এত বড় মাঠ নেই যেখানে আমার বোনরা এখানে আসতে পারতেন। যদি সেই সুযোগ থাকতো তাহলে পুরুষ ভাইদের সমান সমানই মহিলা ভাই বোনেরা উপস্থিত হয়ে যেতে পারতেন, ঠিক কিনা? আপনাদের প্রত্যেকের ঘরের মহিলা, মা বোন, আমাদের সন্তানরা, তারা সবাই এখানে আসতো। ভোলা ইনশাআল্লাহ সেই সুযোগ পেলে সেই প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, 15 বছর আমাদেরকে কাজ করতে দেওয়া হয় নাই, বাধা সৃষ্টি করা হয়েছিল, নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছিল, মামলা হামলা করে বছরের পর বছর আটক করে রাখা হয়েছিল। আমাদেরকে ছোট্ট কোনো প্রোগ্রামও করতে দেওয়া হয় নাই। বাংলাদেশের সবচাইতে নির্যাতিত মজলুম দল বাংলাদেশ জামাত ইসলামী। ওরা মনে করেছিল যে বাংলাদেশে যত রাজনৈতিক নিপীড়ন করবেন তার মধ্যে সবচাইতে বেশি নিপীড়নের মাধ্যমে জামাতকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা উদ্যোগ নিয়েছিল। আলহামদুলিল্লাহ 15 বছর জামাত ইসলাম চুপচাপ বসে থাকে না, কঠিন পরিস্থিতি মোকাবেলা করে আমাদের কর্মী ভাই এবং বোনেরা যে ভূমিকা রেখেছেন, মানুষের পাশে থেকেছেন, তারই ফলাফল আজকে সারা বাংলাদেশ এখন নতুন বাংলাদেশ। শিক্ষক, অফিসার, কর্মকর্তা, সরকার এবং বেসরকারি পর্যায়ে জামাতের সমর্থক কর্মী যারা আছেন, এই সমস্ত পর্যায়ে জামাত ইসলামীর ভাইরা যেখানে কাজ করেছেন, 53 বছরে দেশের জনগণ দেখেছে যে মন্ত্রী থেকে শুরু করে মেম্বার পর্যন্ত বিশ্বস্ত সততার সাথে তারা দায়িত্ব পালন করেছে। সুখে দুঃখে, কষ্টে, নিপীড়ন নির্যাতনে তারা জনগণকে ছেড়ে যায় নাই। অনুকূল পরিবেশে তারা গা ভাসিয়ে দেয় নাই। সুযোগ থাকলেও তারা লুটপাট আর দুর্নীতিতে তারা তাদের সম্পদ বাড়ানোর চেষ্টা করেন নাই। বাংলাদেশের জনগণ বৈষম্য বিরোধী এই আন্দোলনের পর এখন তাই নতুন বাংলাদেশ করার জন্য জামাত ইসলামীকেই সামনে তারা সবচাইতে বিশ্বস্ত দায়িত্বশীল সংগঠন হিসেবে দেখতে চায়। আমরা ফ্যাসিস্টে দেশের জনগণ তাড়িয়ে দিয়েছে, একটি বিজয় অর্জিত হয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণের ভাগ্যাকাশে এমন একটা রাষ্ট্র এবং সরকার দরকার, যেই সরকার বাংলাদেশে মদিনার সমাজ নিয়ে আসবেন, বৈষম্যহীন সমাজ নিয়ে আসবেন, যেই সমাজে কোনো ভেদাভেদ থাকবে না, গরিব তার অধিকার ফিরে পাবে। রাষ্ট্র এবং সরকার ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে সমাজে দায়িত্ব পালন করবেন, কিন্তু 53 বছরে সেই সুযোগ হয় নাই। দেশের জনগণ সেই সুযোগের প্রত্যাশা করছে।
আছে বাংলাদেশে সেই প্রত্যাশা পূরণ করার জন্য আগামী দিনে যে সুযোগ আসছে সেই সুযোগকে কাজে লাগিয়ে জনগণের জন্য সেই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাতকে দায়িত্ব পালন করতে হবে ইনশাআল্লাহ। ভোলাবাসী ভাই এবং বোনেরা, আগামীতে এই যে সুযোগ আসবে, ভোলাতেও এমপি নির্বাচন সহ সমস্ত উপজেলা এবং ইউনিয়ন মেম্বার পর্যন্ত নির্বাচন হবে। এই সমস্ত নির্বাচনে জামাত ইসলামী স্লোগান দেবে আর সেখানে অন্যরা এসে দায়িত্ব পালন করার সুযোগ সেই অবস্থাকে আমরা করতে দিতে পারি। আমরা প্রতিশোধ নিতে চাই, কিন্তু সেই প্রতিশোধ হচ্ছে এই যে সৎ যোগ্য নেতাদেরকে আমরা দেশের জনগণের সামনে আনবো এবং তারা দায়িত্ব পালন করবেন। 15 বছরের ফ্যাসিজমের প্রতিশোধী হবে এইটা, সৎ ব্যক্তিত্বকে উপহার দেয়া। আজকে কর্মী ভাইরা তাই আজকে এখান থেকে ফিরে গিয়ে আপনাদের 7টি উপজেলার প্রত্যেকটি জায়গায় দাওয়াতের মাধ্যমে, সংগঠন সৃষ্টির মাধ্যমে, ব্যাপকভাবে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা রেখে জনগণকে জামাতের সাথে আরো ব্যাপকভাবে সম্পৃক্ত করে গড়ে তুলতে হবে। সেই ভূমিকা রাখার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? ভাইরা আমার, আজকে জামাত ইসলামের এই যে উত্থান, আলহামদুলিল্লাহ দেশবাসী জামাতের দিকে তাকিয়ে যেভাবে অগ্রসর হয়ে আসছে, এই জন্য অনেকে নানা রকম তাদের মধ্যে জ্বালা ধরে গেছে। ক্ষমতায় তো কেউ চিরদিন থাকে না, থাকবে না। দেশ গড়ার জন্য সবাই অগ্রসর হই, সব আমরা পরে যেতে পারবো না, দায়িত্বশীলতার সাথে কাজ করে যেতে হবে। ভাই এবং বন্ধুরা, তাই আসুন আগামী দিনের সেই সমাজ গড়ার প্রত্যাশায় আমরা এগিয়ে যাই। বাংলাদেশের যে 300 আসন আছে, ভোলায় আসন আছে 4টি। এই 4টি আসন আগামী দিনে জামাত ইসলামের আসন হোক, এইটাকে আপনারা প্রত্যাশা করেন না? তাহলে সেই ভূমিকা রাখতে হবে। আমাদের সেক্রেটারি জেনারেল আমাদের সেই আসনে তিনি দেখে গেলেন। আজকে আপনারা যদি সেই অঙ্গীকার করতে পারেন যে হ্যাঁ আগামী দিনে 4টি আসনে যে নির্বাচন হবে, সেক্রেটারি জেনারেল কাছে বলবেন সেই আসনগুলো আপনার উপযুক্ত প্রার্থী দেন এবং তাদেরকে ভোলাবাসী নির্বাচন করিয়ে আনবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিন, মেম্বার পর্যন্ত নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে সৎ, যোগ্য, নিষ্ঠাবান, পরীক্ষিত কর্মী হিসেবে নিজেদেরকে গড়ে ওঠার প্রত্যয় নিতে হবে। শুধু সংখ্যা শক্তি দিয়ে জামাত ইসলামী চলে না, আদর্শের মাধ্যমে চলবে। আমাদের নেতা সেই বিষয়ে কথা বলবেন। আমার সময় আমি এখনই শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী দিনে দেশ গড়ার জন্য যথাযথ ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সম্মানিত সমাজের বিশেষ অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ সদস্য জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হালাল ভাইকে ভোলাবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি মাঠের চতুর্দিকে কোনো জায়গা নেই, অনেক ভাইরাই রোদের মধ্যে কষ্ট আছেন, দাঁড়াতে পারছেন না। আমাদেরকে একটু অপরকে অগ্রাধিকার দেওয়া হবে। এই ভিত্তিতে একটু সামনে এগিয়ে কোন জায়গা থাকলে তাদেরকে জায়গা দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা দেখছেন আজকের ভোলার মানুষ, জামাত ইসলামী কর্মীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, আজকে এই ভোলা সরকারি স্কুল মাঠে জায়গা দেওয়ার কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ আমরা আমিরের জামাতকে ভোলা এলে আরো বড় মাঠে ইনশাআল্লাহ সম্মেলন করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমাদের প্রধান অতিথি এখন থেকে কয়েক মিনিটের মধ্যে বক্তব্য পেশ করবেন। তার আগে একটি ইসলামী সঙ্গীত পরিবেশিত হচ্ছে।
গোষ্ঠী। সবাই যার যার জায়গা থেকে বসে যান, প্লিজ। আমরা সবাই একটু দয়া করে বসে যাই। দাও হ্যালো 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 হ্যালো। তরুণ পাখির তরুণ দল চল রে চল রে চল 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 উর্দু রঙে বাজে বাদল নিম্নে উতলা ধরণী তল তরুণ পাখির তরুণ দল চল রে চল রে চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় তাই আমাদের জীবনে যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় তাই আমাদের জীবনে যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে চল 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 আমার ভাইয়ার বোনের খুনে পিছ ধারা বদলার স্বজন হারা সুখের মিছিল চলবে কতকাল নিরাপদে ফিরবো ঘরে সেই অধিকার চাই সলাম রফিক বরকতের আজ জেগেছে ভাই আমার ভাইয়ার বোনের খুনে পিছ ধারা বদলার স্বজন হারা সুখের মিছিল চলবে কতকাল নিরাপদে ফিরবো ঘরে সেই অধিকার চাই সালাম রফিক বরকতের আজ জেগেছে ভাই ওরে চেতনা হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ওরে চেতনা হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে চল 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 রে চল রে চল নতুন সরকার আনতে হবে দেখুন আমার পিছু দানবগুলো চোখ লাগালে শির হবে না কিছু তোমার কোলে ফিরবো মাগো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগি না কেমনে সকাল হবে নতুন সকাল আনতে হবে দেখুন আমার পিছু দানবগুলো চোখ লাগালে শির হবে না নিচু তোমার কোলে ফিরবো মাগো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগি না কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ওরে ভোলা জেলার মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ওরে ভোলা সদরের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ওরে দৌলতখানের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ওরে বুরহানুদ্দিন মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ওরে তজমুদ্দিনের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ওরে লালমোহনের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ওরে চরপেশনের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ওরে মনপুরের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে আলহামদুলিল্লাহ একটি ইসলামী সঙ্গীত পরিবেশিত হচ্ছে এ পর্যায়ে ভোলাবাসী কে ধন্যবাদ জানিয়ে বক্তব্য পেশ করছেন আজকের সম্মেলনের
সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর ভোলা জেলার সংগ্রামী আমির কেন্দ্রীয় মন্ত্রী শিশুর সদস্য জনাব মোহাম্মদ জাকির হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ভোলা জেলার বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলা শাখার কর্মী সম্মেলনে উপস্থিত আমাদের আজকের প্রধান অতিথি শ্রদ্ধাভাজন নেতৃত্ব বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, আজকের বিশেষ অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমরা আজকের আমাদের এই কর্মী সম্মেলনের শেষ প্রান্তে আমি সকল প্রকার দায়িত্বশীল ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, কর্মী ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সহ যারা উপস্থিত হয়েছেন আজকের এই সম্মেলনকে সফল করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম যাজা দান করুন এই প্রার্থনা করছি। প্রিয় কর্মী ভাইয়েরা, আমরা বিভিন্ন নেতৃবৃন্দের থেকে যে বক্তব্য আমরা শুনেছি, আমাদের প্রধান অতিথির থেকে যে আমরা পথ নির্দেশিকা পাবো, ইনশাআল্লাহ আমরা কর্মী ভাইয়েরা সেই বক্তব্যকে সম্বল করে আগামী দিনে আমরা আরও এগিয়ে যাব, আমাদের সংগঠনকে আরও মজবুত করব, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে, আল্লাহর দ্বীনকে পরিপূর্ণরূপে বাংলাদেশে বিজয়ী করার জন্যে আমরা আরও তৎপর হব এই আশাবাদ ব্যক্ত করছি। এবং প্রধান অতিথি সহ সকল নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, বিভিন্ন দায়িত্বশীল ভাইদের যারা বিভিন্নভাবে দায়িত্ব পালন করছেন, তারা কষ্ট স্বীকার করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে তার উত্তম যাজা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকের সম্মেলনের সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত জেলা আমির মহোদয়কে। আপনারা জানেন এই ভোলার বিগত 15 বছরে একটি মেডিকেল কলেজ অনুমোদন হয়েছে। সেই মেডিকেল কলেজটি ফ্যাসিস্টের তৎপরতায় অন্য জেলায় স্থানান্তরিত হয়ে গিয়েছে এবং আমরা সেই মেডিকেল কলেজ ভোলায় ফিরিয়ে আনতে চাই। আপনারা কি একবার আমাদের প্রধানমন্ত্রীর মাধ্যমে
ভিতরে আমার সালাম হারায় গেছে। আরেকবার সালাম দিই, কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আপনারা সবাই? 5ই আগস্ট 24শে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বিজয় অর্জিত হলো, তার আগে আপনারা কেমন ছিলেন? ভালো ছিলেন না ছিলেন না? ভালো ছিলেন না, এখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সম্মানিত সদস্য, ভোলা জেলার সম্মানিত আমির, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার জাকির হোসেন, আজকে আপনারা লক্ষ্য করছেন আমাদের সভামঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, বরিশাল অঞ্চলের অঞ্চল পরিচালক এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বৃহত্তর বরিশালের কৃতি সন্তান অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, আজকের সভামঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বরিশাল মহানগরীর সংগ্রামী আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জননেতা জহির উদ্দিন মোহাম্মদ বাবর, আজকের এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে এই ভোলার এক কৃতি সন্তান চট্টগ্রামে অবস্থান করলেও এই ভোলার ঐতিহাসিক সম্মেলনে অংশ নিয়েছেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, আমাদের প্রিয় কাফেলা শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা আজম ওবায়দুল্লাহ। আজকের সভামঞ্চে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য, অঞ্চল টিমের সম্মানিত সদস্যবৃন্দ, জেলা উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, দায়িত্বশীলবৃন্দ, বন্ধু সংগঠনের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন, সাংবাদিক, গণমাধ্যমের সাথে কর্মরত আমার প্রিয় বন্ধুগণ এখানে আছেন, মুআজ্জাজ উলামায়ে কেরাম, এবং আজকের এই মাঘ মাসের বেশ শীতের প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে দ্বীপ বেষ্টিত জেলা ভোলার 7টি উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের এই ঐতিহাসিক ময়দানের সমবেত আমার প্রিয় ভোলাবাসী, আপনাদের এই সম্মেলনকে আমি ঐতিহাসিক বলেছি এ কারণে, আমি এখানে এসে জানলাম যে এত বড় ঐতিহাসিক সম্মেলন এই ভোলায় জামাত ইসলামের এর আগে আর হয় না। কি আপনারা কি আগে দেখেছেন এত বড় সম্মেলন? আলহামদুলিল্লাহ। তো এটাকে আপনারা ঐতিহাসিক বলবেন না? আজকের এই ঐতিহাসিক সম্মেলন বাংলাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাসে, ভোলার ইসলামী আন্দোলনের ইতিহাসে একটি অংশ হয়ে থাকবে ইনশাআল্লাহ। আর আমার বিশেষ কৃতজ্ঞতা মহান আল্লাহর শুকরিয়া আমি আলাদাভাবে জানাই যে আমার খুব আফসোস ছিল, জেলা আমির সাহেবদেরকে বলতাম প্রায় যে ভোলায় আমার কখনো কোনোদিন সফর হয় নাই, আসা হয়নি। তো এটা আমার আজকে প্রথম ভোলায় আগমন। তো আমার ভোলার আগমনেই এই ঐতিহাসিক সম্মেলনে এই যে প্রায় লাখ জনতার সামনে দেখা হলো, এ কারণে আমরা এই সম্মেলনের প্রতি আল্লাহ তাআলার যে করুণা, যে রহমত দেখতে পাচ্ছি, সেই রহমান রাহিমের কাছে আবারও আমরা হৃদয়ের সমস্ত তৃপ্তি দিয়ে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই সম্মেলনের শুরুতে আমাদের সেই ইসলামী আন্দোলনের যে নিবেদিত প্রাণ কর্মী বুরহানুদ্দিন উপজেলা থেকে এই সম্মেলনে যোগ দিতে আসার পথে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন আমাদের নিবেদিত কর্মী ভাই আব্দুল হালিম, তার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা মাগফিরাত চাই। হায় আল্লাহ, তোমার এই বান্দা নেক উদ্দেশ্যে
দিনের এই কাজের সম্মেলনে আসার জন্য রওনা হয়েছিল, তার যাবতীয় জীবনের গুনাহ খাতা মাফ করে এই ইখলাসকে কবুল করে তুমি তাকে মাফ করে দাও, তাকে তুমি জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করো। আমি আজকের এই ঐতিহাসিক সম্মেলনে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের যে বিপ্লব না হলে আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে আমরা আসতে পারতাম না। সেই জুলাই গণ অভ্যুত্থানে এই ভোলার 52 জন তরুণ ছাত্র জনতা জীবন দিয়েছে। কেউ রাজধানী ঢাকা আর একজন হচ্ছে ভোলায়। লক্ষ কোটি জনতার ঐতিহাসিক রক্তাক্ত বিপ্লবের এই 52 জন হচ্ছেন গর্বিত অংশীদার। হাজার হাজার লোক আহত হয়েছে, 2000 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, প্রায় 40,000 ছাত্র জনতা আহত হয়েছে। হাত নেই কারো, পা নেই, চোখ নেই। অনেককে আমরা দেখতে গিয়েছি, আমাদের সান্ত্বনার ভাষা নেই, মাথার মগজ বেরিয়ে গেছে, বাসায় ঘরে আহাজারি করছে। সেই রক্তাক্ত শহীদদের কারো মা, কারো স্ত্রী, কারো সন্তান, কারো পিতা, যাদের চোখের পানি, যাদের কান্নার কোনো জবাব আমরা দিতে পারিনি, আজকে সেই আহত ক্ষত বিক্ষত চিহ্ন নিয়ে যারা বেঁচে আছেন, কেউ হাসপাতালে, কেউ দেশের বাইরে, কেউ বাসা বাড়িতে কান্নাকাটি করছেন। প্রায় 17-18 বছরের স্বৈর শাসনের, কর্তৃত্ববাদী শাসকের, ফ্যাসিবাদী শাসকের অত্যাচারের জগদ্দল পাথরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্ট আসমান থেকে এক মেহেরবানি করুণা নাজিল করে এই জাতির, এই উম্মার বুক থেকে সেই জগদ্দল পাথরকে অপসারিত করেছেন। আমরা আজকে মুক্ত বাতাসে, মুক্ত নতুন স্বাধীন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছি, সমাবেশ করছি। কিন্তু সেই শহীদেরা আজকের এই নতুন বাংলাদেশ দেখতে পেল না। আজকে যারা আহত হয়ে আহাজারি করছে, তারা ঘরের মধ্যে কান্নাকাটি করছে। এই নতুন বাংলাদেশের মুক্ত মানুষের উচ্ছ্বাস, আনন্দ আজকে তারা এনজয় করতে পারছে না। আজকের এই ঐতিহাসিক সম্মেলনে পেছনে তাদের যে অবদান, তাদের যে অংশগ্রহণ, তাদের যে আত্মত্যাগ, তাদের যে রক্তাক্ত স্মৃতি আজকের এই ভোলার ঐতিহাসিক সম্মেলনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার প্রিয় ভোলাবাসী, নিশ্চয়ই আপনারা একমত হবেন, আমরা একটা দীর্ঘ কালো যুগ পার করেছি আমাদের এই স্বাধীন বাংলাদেশে। 2006 সালে 28শে অক্টোবর মনে আছে আপনাদের, রাজধানীর পল্টনে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামীর তরুণ 7 জন যুবককে সমস্ত হত্যা, খুন, ক্রসফায়ার, রিমান্ড, আয়নাগরের মাস্টার মাইন্ড শেখ হাসিনা তার নির্দেশে বগি বৈঠা নিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে তাদেরকে হত্যা করেছিল। নিষ্ঠুর স্যাডিস্ট সেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ছেলেরা মৃত লাশের উপরে দাঁড়িয়ে নাচানাচি করেছিল। সেই দিন থেকে বাংলাদেশের রাজনীতির গতিধারায় বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার, সাম্য, মানবিক মর্যাদা, সুবিচার বাংলাদেশ সেদিন তার পথ হারিয়ে ফেলেছে। সেই 6 সালের 28 অক্টোবর থেকে 24 সালের 5ই আগস্ট প্রায় 18 বছরের এই ইতিহাস ছিল স্বাধীন বাংলাদেশের ঠিক কালো যুগ। এই যুগে আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, অর্থনৈতিক অধিকার ছিল না, বিচারিক আদালতে মানুষের প্রতি কোনো সুবিচার ছিল না। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের ঐতিহ্য, আমাদের জাতিসত্তা, আমাদের ইসলামী মূল্যবোধকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। আমাদের এই দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল। কি বলেন ঠিক কিনা? 2014, 18, 24 তিনটা জাতীয় নির্বাচনের ভোট বাংলার মানুষ দিতে পারে নাই। আপনারা ভোলাবাসীকে ভোট দিতে পেরেছেন? সকালবেলা ভোটের দিন অনেকে রওনা হয়েছিলেন, কিছু দূর গেলেই মাঝখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, এই কয় লীগ বাধা দিয়ে বলেছে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাও। আমরা ভোট দিতে পারি নাই। কেউ যদি জোর করে ভোট কেন্দ্রে যে আমরা ভোট দেওয়ার চেষ্টা করেছে জনগণ, 8টা-9টার সময় প্রিজাইডিং অফিসাররা বলেছে ব্যালট পেপার শেষ হয়ে গেছে, ভোট দেওয়া যাবে না।
এটা কোনো ভোটাধিকার হলো? আমি সংসদ সদস্য ছিলাম, 18 সালের নির্বাচনে আমাকে আবার জামাত প্রার্থী করলো আমার নিজের বাড়ির ভোট কেন্দ্র। সন্ত্রাসীরা আমাকে বললো আপনি ভোট দিতে আসবেন না, ভোট দিতে আসলে অসুবিধা আছে। সারা বাংলাদেশের মানুষের কথা তো জানলেনি, মানে আমার বাড়িতে একজন এমপি তার বাড়ির কাছে ভোট কেন্দ্রের কথাটা উদাহরণের জন্য বলছি। আমার বাচ্চারা ছেলে মেয়েরা বললো যে আমরা ভোট দিতে যাবো, বলো তোমরা যাও। তারা গেল, তাদেরকে ঠেকিয়ে দিল রাস্তায়, বলে না ভোট দেওয়া যাবে না। তারা খুব রাগান্বিত হয়ে কাঁদতে কাঁদতে কষ্ট করে বললো আমার আব্বা নির্বাচনে দাঁড়িয়েছে, আমরা ভোট দিতে পারবো না। জোর করে কেন্দ্রে ঢুকে গিয়েছে। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররা বলছে মা তুমি তো জোর করে আসছো, কিন্তু ভোট যে দেবা, আমাদের কাছে কোনো ব্যালট নাই। কথা বোঝেন নাই বাংলা? 8টার সময় ব্যালট নাই। আমার আব্বাকে আমি ফোন করলাম, আমার আব্বা তখন জীবিত। আমি কারাগারে আটক থাকা অবস্থায় আমার আব্বা ইন্তেকাল করেছেন, অনেকেই আপনারা জানেন এবং দোয়া করেছেন। সেই আব্বাকে আমি ফোনে বললাম যে আব্বা আমি তো আসতে পারছি না, আমাকে তো নিষেধ করেছে, আপনি একটু চেষ্টা করেন তো, বাড়ির পরে ভোট কেন্দ্র, আপনাকে হয়তো সম্মান করবে। আব্বা পেরিয়ে বৃদ্ধ মানুষ লাঠি হাতে কিছু দূর গিয়ে আমি বললাম যে আব্বা এখানে একজন সেনাবাহিনীর কমান্ডিং অফিসার আছে, উনি তো ঘুরে বেড়াচ্ছেন, আমি ওনাকে ফোনে বলেছি উনি গেলে আপনি তার সাথে কথা বলেন। সেনাবাহিনী অফিসার গেলেন, আমার আব্বার সঙ্গে দেখা হলো, গাড়ি হাত ইশারা করে থামালেন। আব্বা বললেন যে বাবা আমরা তো ভোট দিতে যেতে পারছি না, আমার ছেলে এমপি প্রার্থী, তুমি একটু দেখো। সেনাবাহিনীর সে অফিসার একজন লেফটেন্যান্ট আমার আব্বাকে বললেন যে চাচা কিচ্ছু আমাদের করার নেই, আল্লাহকে বলেন। বলে আল্লাহকে বলেন। এই ছিল 14, 18, 24-এর ভোটাধিকার। বাংলাদেশে আমরা এই ভোট আর এইভাবে হতে দেব না। খুনি ফ্যাসিস্ট অত্যাচারী শাসক শেখ হাসিনা এইভাবে আমাদের গণতন্ত্র, আমাদের ভোটাধিকার, আমাদের রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, আদালতের সুবিচার পাওয়ার অধিকার, অর্থনৈতিক অধিকার তারা সব কেড়ে নিয়েছিল। এই জন্য ইতিহাসে একজন জঘন্য ঘৃণ্য ফ্যাসিবাদী ফ্যাসিস্ট হিসেবে সে চিহ্নিত হয়ে আছে। ফ্যাসিস্ট কাকে বলে? ফ্যাসিস্ট হচ্ছে কর্তৃত্ববাদী স্বৈর শাসক, কারোর কথা সে শুনবে না, সে যা বলবে তার একার ইচ্ছাতেই দেশ চলবে। খুনি হাসিনা মনে করেছিল আমি আর আমার গোষ্ঠী শেখ পরিবার এই কয়জন ছাড়া কারো রাজনীতি, কারো ভোট, ব্যবসা বাণিজ্য, চাকরি, রাজনীতির সামাজিকতা কোন জায়গায় কারো স্থান হবে না। যতদিন সে বেঁচে থাকবে মনে হয় দেশ সেই চালাবে, এরকম কর্তৃত্ববাদী মানসিকতা এত দাম্ভিক, এত অহংকারী হয়ে উঠেছিল মানুষ। আমরা 15টা বছর রাজনৈতিক দল আন্দোলন করলাম, নির্বাচন দাও, নিরপেক্ষ ভোট দাও, স্বৈরাচারী তুমি চলে যাও। আমরা পারলাম না, শত শত লোক জীবন দিল, লক্ষ লক্ষ মামলা দিয়ে আমাদেরকে জেলে আটকালো, আন্দোলন বারবার ব্যর্থ হয়ে গেল। কিন্তু বাংলাদেশের গর্বিত সূর্য সন্তান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের ন্যায্য সরকারি চাকরিতে কোটার দাবিতে শুরু হওয়া আন্দোলনকে অত্যাচারী ফ্যাসিস্টের আচরণে ক্ষুব্ধ হয়ে সব দাবি উপেক্ষা করে এক দফায় রূপান্তরিত করলে আর কোন দফা নেই, শেখ হাসিনা তুই কবে যাবি। সারা দেশ উত্তাল আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠল। এই ফ্যাসিবাদের আন্দোলনে রাজনৈতিক দলের অনেক অবদান ছিল, কিন্তু আমরা রাজনীতিবিদরা 3টা নির্বাচন সুষ্ঠু করতে পারিনি। বহু লোক জীবন দিয়েছে, বহু লোক কারাগারে নিহত হয়েছে, বহু মামলা হয়েছে, কিন্তু আমাদের তরুণ ছাত্ররা শেষ পর্যন্ত সেই আন্দোলন নিয়ে আমরা তাদের হাতে তুলে দিয়েছিলাম। আমাদের সন্তানেরা সেই আন্দোলনকে জীবন দিয়ে, রক্ত দিয়ে সফলতার মঞ্জিলে পৌঁছে দিয়েছে। আমরা আজকের ঐতিহাসিক সম্মেলনে জুলাই গণ অভ্যুত্থানের সেই সমন্বয়ক, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র নেতাদেরকে, ছাত্র জনতাকে আমরা অভিনন্দন জানাই, স্যালুট জানাই। সংগ্রামী ভোলাবাসী, আপনারা সে আন্দোলনের গর্বিত অংশীদার ছিলেন। আমরা সেই কালো যুগে এতভাবে বোঝানো হয়েছে, শেখ হাসিনা বোঝেন না, মানুষ হতাশ হয়ে গেল, মনে করুন এ বোধ হয় আর যাবে না ক্ষমতা থেকে। কি বলেন ঠিক কিনা? এত মামলা, এত আন্দোলন, 1, 2, 3টা ভোট হলো না, এরপরেও সে রাতের ভোট, দামি নির্বাচন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং,
এটা সেটা করে সে থেকেই গেল। আমাদেরকে লোকেরা বলতো যে বাবা তোমরা এত রাজনীতি করো, এর বোধহয় তোমরা ক্ষমতা থেকে সরাতে পারবা। আবার অনেকে হতাশ হয়ে এমন কথা বলতো যে মরা ছাড়া বোধহয় হাসিনা যাবে না। কি আপনারা কি এরকম ভাবতেন? মরা ছাড়া যাবে না। তা আল্লাহর ইচ্ছা ছিল কি না ওরে এখন মারার দরকার নাই। পৃথিবীতে অহংকারী, দাম্ভিক, ঘৃণ্য, আক্রোশের, হিংসার আগুনে জ্বলে পড়া ব্যক্তিদের এই শিক্ষা নেওয়া দরকার ইতিহাস থেকে, যে মানুষের সাথে দুর্ব্যবহার করলে, অহংকারী হলে কি পরিণতি হয়। নির্লজ্জ, অপমানজনক একটা পতন এবং বিদায়ের দৃশ্য নিজের চোখে দেখে বিবেকের দংশনে দংশিত হওয়ার জন্য আল্লাহ তাকে ওই দিন মৃত্যুবরণ না করে নির্লজ্জভাবে পালিয়ে যেতে বাধ্য করেছে। আপনারা অনেকে জানেন ওই সময় আমি জেলে ছিলাম। আন্দোলনের চূড়ান্ত উত্থানের সময় 20শে জুলাই আমাকে জামাত ইসলামীর ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের সহ অনেক কেন্দ্র নেতৃবৃন্দ সারা দেশে আপনাদেরকে গ্রেফতার করে জেলে নেওয়া হলো। 5ই আগস্ট সকাল থেকে আমরা ভেতর থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে প্রায় 10,000 বন্দী রাজনৈতিক কারণে আমরা খবর পাচ্ছি বাইরে উত্তাল আন্দোলন হচ্ছে। লোকেরা আসছে আর বলছে যে আজকালকের মধ্যে কি একটা ঘটনা ঘটে যাবে। 5 তারিখ সকালে আমরা খবর পেলাম, টেলিভিশনের সামনে দৌড়ে গেলাম, বলছে যে না কিছুক্ষণ পরেই আজকে সেনাবাহিনী প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। আপনারা তো বাইরে ছিলেন, দেখছেন তো, কারণ আমরা তো বন্দী, কি করি সব টেলিভিশনের সামনে। বিএনপির অনেক নেতা, জামাতের অনেক নেতারা আমরা এক জায়গায় ছিলাম, অপেক্ষা করছি দেখি সেনা প্রধান কি বলে। সব খবর আসে না, তুমুল আন্দোলন হচ্ছে, বাইরে গোলাগুলি, বন্দীরা আর কারাকক্ষে থাকতে চাচ্ছে না। হঠাৎ দেখি টেলিভিশনের স্ক্রলে নিচে দিয়ে লেখা যাচ্ছে কিছুক্ষণ আগে শেখ হাসিনা এবং তার বোন রেহানা গণভবন থেকে হেলিকপ্টারে পালিয়ে ভারত চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কারাগারে বন্দীরা চোখের পানিতে সিজদায় পড়ে গেলাম। ডাক্তার তাহের ভাই আমাকে জড়িয়ে ধরলেন, একে অপরকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতায় আমরা অশ্রুসিক্ত হল। ঢাকা কারাগারের সমস্ত ঘরগুলো খুলে দিতে বললাম। মিথ্যা মামলা আটক প্রায় 10,000 রাজবন্দী তার ঘর থেকে বেরিয়ে কারাগারের মাঠে, ঘরে, গলিতে গলিতে স্লোগানে স্লোগানে কারাগার মুখরিত করে ফেললো। আমরা জেল সুপার, জেলার ডেপুটি জেলারকে বললাম টেলিফোনগুলো নিয়ে আসেন, আমরা এখন কথা বলবো। আমরা বললাম যে দেশ তো এখন আমাদের কথায় চলবে, কি বলেন ঠিক কিনা? সুপার সাহেবরা তো কাঁপতে কাঁপতে 1টা 2টা 8টা 9টা টেলিফোন নিয়ে এসে হাজির। আমরা ডিভিশনে ছিলাম, বিএনপি, জামাত, আমাদের নেতারা সব বাইরে টেলিফোনে নেতাদের সাথে কথা বলতে লাগলাম। কার কি অবস্থা, ঢাকার কি অবস্থা? বলে ঢাকার পরিস্থিতি উত্তাল, হাসিনা চলে গেছে। যারা ফোন করছে ওই দিক থেকে চোখের পানিতে তারা কাঁদছে। সেনাপ্রধান আসলেন টেলিভিশনের সামনে, আমরা উদ্বেগ নিয়ে, উৎকণ্ঠা নিয়ে শুনছি উনি কি বলেন। বক্তব্যের কিছুক্ষণ পর সাংবাদিকরা সেনাপ্রধানকে প্রশ্ন করছেন, আপনি যে নেতৃবৃন্দের সাথে বৈঠক করলেন সেই বৈঠকে কারা কারা ছিল? সেনাপ্রধান প্রথমেই নাম বললেন, জামাতের আমির সাহেব ছিলেন। আলহামদুলিল্লাহ, হাসিনার বিদায়ের 4 দিন আগে যে জামাত ইসলামী ছাত্র শিবিরকে তুমি নিষিদ্ধ করেছিলে, 4 দিন পরে সেই জামাত শিবিরকে মহান আল্লাহ তাআলা তোমাকে নিষিদ্ধ করে জামাত শিবিরকে মর্যাদার আকাশে উন্নীত করে দিয়েছে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোনো ইচ্ছাই পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তাআলা তা ইচ্ছা না করেন, কি বলেন ঠিক কিনা? হাসিনা চেয়েছিল এই 15, 16, 17, 18 বছর তো একতরফা চালায় গেলাম, কত গুলি, কত ফাঁসি, কত জেল, কত হত্যা, তাও তো থামে না। শেষ পর্যন্ত ওর একটা ক্যালকুলেশন হলো কি, থামানো যায় না কেন? তাহলে ও শেষ পর্যন্ত, ও তো ইবলিসের খলিফা, তো ওর মাথায় ঢুকলো কি এই সব কিছু ঠিক হয়ে যাবে। এই সব আন্দোলনের পেছনে আছে জামাত শিবির, এইটারে তুমি আগে নিষিদ্ধ করো, তাইলে বাঁচবা। পুরা কপাল, কপাল পোড়ার টাইম হলে এরকম হয়, কি বলেন ঠিক কিনা? দেখবেন প্রচন্ড সাগর আর ঢেউয়ের মধ্যে
ডুবন্ত কোনো মানুষ যখন ডুবতে থাকে বাঁচার জন্য কিছু ধরতে পারে না, আর কোনো শ্যাওলা কচুরি পানাও যদি ভেসে যায় ভাবে ওইটা ধরে একটু বাঁচা যায়। আসলে কচুরি পানা ধরে কি বাঁচা যায়? ও ভাবছিল জামাত শিবির নিষিদ্ধ করে বোধহয় বাঁচা যাবে, বাঁচা যায়নি। তুমি যে কি অপরাধ করেছ, কত দাম্ভিকতা, কত আত্মহমিকা তুমি দেখিয়েছ। আল্লাহ তাআলা অহংকারীদেরকে হয়তো কিছুক্ষণ ছাড় দেয়, কিন্তু একদম ছেড়ে দেয় না। কি বলেন ঠিক কিনা? আমরাও অনেক সময় নিরাশ হয়ে যেতাম, কিন্তু আশা ছাড়তাম না। যাই হোক, তুমি তো দেখতেছ আপনারা এই ভোলাবাসী এখানে এই দীর্ঘ 17-18 বছরের আওয়ামী দুঃশাসনের আমলে আপনারা কত লোক মিথ্যা মামলার শিকার হয়েছেন। বিএনপি জামাত কোন অপরাধ কারণে বাড়ির থেকে ধরে নিয়ে তাদেরকে মামলা দিয়েছে, জেলে দিয়েছে। কি দেননি বলেন? আমাদের নেতারা বক্তব্য রেখেছেন। বাড়িতে বসে আপনি 4-5 জনের সাথে চা খাবেন, ধরে নিয়ে বলবে কি তোমরা নাশকতা ষড়যন্ত্র করতেছ। ঘুম থেকে ধরে নিয়ে হাতের একটা টুপলা টাপলি দিয়ে বলবে তোমার কাছে বোমা পাওয়া গেছে। কি আজব ব্যাপার! এত অহংকারী তুমি। বাংলাদেশের সমস্ত বরেণ্য আলেম ওলামা, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, ইসলামিক স্কলার, পীর, মাশায়েখ, তাদেরকে তুমি কারাগারে হাজার হাজার লোককে বন্দী করলে। আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী কামরুজ্জামানের মতো নিরীহ নিরপরাধ ব্যক্তিদেরকে মিথ্যা মামলা, মিথ্যা এজাহার, মিথ্যা বাদী, মিথ্যা সাক্ষী, মিথ্যা বিচারক, মিথ্যা ট্রাইব্যুনাল বানিয়ে তুমি তাদের বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছ। অধ্যাপক গোলাম আজম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, অধ্যাপক নাজির আহমদ, মকবুল আহমদ, সাতক্ষীরা আব্দুল খালেক মন্ডল, এই সমস্ত বর্ষিয়ান 70, 80, 90, 93 বছর লোকদেরকে গ্রেফতার করে কারাগারে ঢুকিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে তুমি ছেড়ে দিয়েছ। ইসলামী মূল্যবোধ, নৈতিক চিন্তা চেতনা সব ধ্বংস করে, মিথ্যাচার করে তুমি অহংকারের শেষ সীমায় চলে গিয়েছে। আর গণ অভ্যুত্থানের আন্দোলনে কোটি কোটি মানুষ যখন আন্দোলনের উত্তাল ঢেউ তুলতে শুরু করলো, উত্তরা থেকে, শাহবাগ থেকে, যাত্রাবাড়ি থেকে, রাজধানীর চতুর্দিক থেকে মানুষ যখন গণভবনের অভিমুখে কোটি কোটি মানুষের যাত্রার সূচনা হতে লাগলো, তখন বাংলাদেশের প্রতিদিন 100, 200, 400 করে লাশ পড়তে লাগলো। হেলিকপ্টারে উঠে এই ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষকে, সেই দেশের প্রধানমন্ত্রী হেলিকপ্টারকে গুলি করে হত্যা করে। আমি দুনিয়ার, এটা কি যুদ্ধ? দেশের মানুষকে তুমি এইভাবে হত্যা করেছো, শিশু, নারী, পুরুষ, আলেম ওলামা হত্যা করেছো। সাভার আশুলিয়ায় গুলি করে করে হত্যা করে ট্রাকের উপরে লাশ স্তূপ করেছে। সেই লাশ পেট্রোল কেরোসিন ঢেলে আগুন দিয়ে মৃত লাশ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এত বড় নিষ্ঠুর কি আল্লাহ কি পছন্দ করতে পারে? পারে নাই। তাই তাকে পালিয়ে যেতে হলো। ইতিহাসের অনেক পতিত স্বৈরাচার ইতিহাস আমরা জানি, কিন্তু শেখ হাসিনা যে নির্লজ্জ বিদায় হয়েছে, এখন কি অবস্থা? উনি চলে গেলেন, কোথায় চলে গেলেন? আমরা বলেছি যেখানকার মাল সেখানেই চলে গেছে। কি বলেন ঠিক কিনা? যেখানকার মাল সেখানেই। আর যাইও তো শান্তিতে নাই, পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। ষড়যন্ত্র, বিভিন্ন এজেন্সিকে কাজে লাগানো, মাঝে মাঝে অডিও ভিডিও দিয়ে বক্তব্য ছেড়ে দেয়। ইউটিউব, ফেসবুক দেখেন না, আসে এদেশের থেকে ওনার মুরিদরা বলে আপা দেশের অবস্থা ভালো না, আপনি আসেন, আমরা আসি। আর উনি বলেন যে তোমরা চিন্তা করো না, আমি কাছাকাছি আছি, ঢুকে পড়বানে যে কোনো পয়েন্ট। ঢুকার পর বাংলাদেশের এত বড় খুনি ফ্যাসিস্ট বর্বরের সাথে কি আচরণ করে ঢুকতে পারলে পরে আপনি দেখতে পারবেন। চলে গেলেন কেন? ওই দিন যদি গণভবনে থাকতেন, দুপুরবেলা রান্না ভাত, খাওয়া দাওয়া, হাঁস মুরগি, শাক সবজি, লেকের রুই মাছ সব ফেলে আপনি চলে গেছেন। কত মায়া লাগে।
এত উন্নয়ন, এত আস্থা, জনগণ আপনার একেবারে কলিজার ঘিলু, আপনি চলে গেলেন কেন? পালান কেন? পালায় যায় কারা? পালায় চোর, পালায় ডাকাত, পালায় খুনি, পালায় মিথ্যাবাদী। ওই দিন আপনি গণভবনে থাকলে বুঝতে পারতেন কোটি মানুষের এই জনতার ঢল যদি আপনাকে হাতে পেত আপনার কি পরিণতি হতো, ইতিহাসটা দেখতে পেত। আপনি চলে গেছেন। এখন আবার শর্ট করে বলে আসি কাছাকাছি, ঢুকে পড়বা না। ঢুকে পড়েন না। এই বাংলাদেশের মানুষ এত বড় খুনি, এত বড় ফ্যাসিস্টকে আর বাংলাদেশের রাজনীতিতে নৈতিকভাবে, আইনগতভাবে কোনো অধিকার দেবে না। দেবে না। অনেক সাংবাদিকরা প্রশ্ন করে যে ভাই আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের বক্তব্য কি? তো এই যে বক্তব্য দিলাম, এটাই বক্তব্য। আসেন, the people will decide। এত বড় খুনি, এত বড় গণতন্ত্র হরণকারী, ভোটাধিকার হরণকারী, আলেম ওলামা, বৃদ্ধ বয়সে যাদেরকে জীবনে যারা একটা মিথ্যা বলে নাই, একটা টাকা হারাম খায় নাই, তারা হক নষ্ট করে নাই, তাদেরকে তুমি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছ। আল্লাহর আরশকে বলছে তোমার হৃদয় কাঁপেনি। এত বড় পাষাণ বাংলাদেশে ঢুকলে কি হবে? ঢুকে দেখো একবার কি হয়। আমার প্রিয় ভোলাবাসী, তাই আমরা বলি অবিলম্বে অন্তর্বর্তীকালীন এই সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই, যারা দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে, 9টি মেগা প্রকল্প, রূপপুর পারমাণবিক কেন্দ্র সহ বিভিন্ন কেন্দ্র থেকে এই হাসিনার বিদায়ের পরে সব কাহিনী শ্বেতপত্র বেরোচ্ছে, লক্ষ লক্ষ, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সে, তার বোন রেহানা, তার ছেলে জয়, তার মেয়ে পুতুল, তার বোনের মেয়ে ব্রিটিশের প্রতিমন্ত্রী ছিল টিউলিপ, এখন সব শ্বেতপত্রে আসছে লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করেছে। মাঝখানে ঢাকা একটা জাতীয় সংলাপ হলো। ওই সংলাপে বাংলাদেশের একজন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, নাম শুনেছেন, ওনার সঙ্গে মঞ্চে আমার দেখা হলো। এক জায়গায় বসছিলাম, দাদা কি খবর? শেখ হাসিনার এই স্বৈর শাসন যুগের লুটপাটের জন্য একটা শ্বেতপত্র প্রকাশের জন্য একটা কমিশন গঠন করেছে গভর্নমেন্ট। দেবপ্রিয় ভট্টাচার্যকে সেই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি অবস্থা? আমার বললো, পরোয়ার ভাই, যদি আমাকে এই অন্তর্বর্তীকালীন সরকারি শ্বেতপত্র প্রকাশের তদন্তের দায়িত্ব না দিত, তো শেখ হাসিনা যে কি পরিমাণ লুটপাট করেছে এই জাতি তা জানতে পারত না। না গেলে তো শুভঙ্করের হাতে ধরা যায় না, কি বলেন? থাকা অবস্থায় যা উনি বক্তৃতা বিবৃতি দিয়েছেন, মনে হচ্ছে এত বড় ফেরেশতা আর নাই দেশে। যাওয়ার পরে সব আকাম কুকাম সব বেরোয় গেছে। মানবতা বিরোধী এই গণহত্যাকারীদের বিচার হওয়া উচিত, কি বলেন ঠিক কিনা? বাংলাদেশের ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। আমরা বলেছি যে ট্রাইব্যুনাল তুমি বানিয়েছিলে, মিথ্যা ট্রাইব্যুনাল, মিথ্যা বিচারক, মিথ্যা সাক্ষী, বিদেশ থেকে বেলজিয়াম থেকে রায় লিখে দিয়ে কেলেঙ্কারির মাধ্যমে, স্কাইপে কেলেঙ্কারি থেকে রায় লিখেছ, সাজানো বানানো সাক্ষীদেরকে নিয়ে সেফ হোমে রেখেছ। সাইদি সাহেবের ওই সাক্ষী প্রমাণ, সুকরঞ্জন বালিকে তুমি সাক্ষী দিতে আদালতে আসছে, তুমি তাকে ডিবিতে ধরে নিয়ে ভারতে নিয়ে জেলে আটকে রাখছো। এটা কি কোনো বিচার? রাজনৈতিক উদ্দেশ্যে বিচারিক হত্যাকাণ্ড, মিথ্যা বিচার করে তুমি ফাঁসি দিয়েছ। আমরা বলেছি তোমার এখন বিচার হবে। বলে যাওয়া কোথায় বুঝান? যাবার জায়গা নাই। তুমি যে ট্রাইব্যুনালে পথ দেখাই গেছ, সেই ট্রাইব্যুনালই এখন তৈরি হয়েছে আবার। 226টার উপরে মামলা হয়েছে, খুনের মামলা, গণহত্যার মামলা, রেড অ্যালার্ট জারি হয়েছে, ইন্টারপোলে ওয়ারেন্ট হয়েছে, রেহাই নাই। তুমি তোমার সাংবাদিকদের কোনো উপায় নাই। 300 এমপি এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, মন্ত্রীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের নেতাদের ফাঁসি দিতে যে তুমি মিথ্যার আশ্রয় নিয়েছো, তোমার বিচারের জন্য কোনো মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে না, সত্য ঘটনা দিয়ে তোমার কাম সারা যাবে। কি যাবে কিনা বলেন? তাহলে তুমি যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছো, নতুন গঠিত ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য এখন সেই আয়োজন চলছে। তুমি প্রস্তুত হও। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আবেদন জানাই, নির্বাচন আপনি দেবেন। সংস্কারের দাবি উঠেছে, আমরাও বলেছি আপনাকে। আমাদের প্রিয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা
কয়েকবার দেখা করেছি, আমরা বলেছি আমরাও সংস্কার চাই, কিন্তু রাষ্ট্রের সমস্ত অর্গান, সমস্ত বিভাগ পলিটিসাইজ হয়েছে, করাপ্ট হয়েছে। এত বড় সব বিভাগ, সব অর্গানের সংস্কার কাজ করা এত অল্প সময় সম্ভব নয়। এটা একটা নির্বাচিত সরকার, জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি যারা ক্ষমতায় আসবে, একটা নির্বাচিত সরকার সেই সংস্কার করবে। তবে একটা অবাধ, একটা ফ্রি, ফেয়ার, একটা ক্রেডিবল, একটা পার্টিসিপেটরি ইনক্লুসিভ ইলেকশনের জন্য নির্বাচন অনুষ্ঠিত নিরপেক্ষভাবে করার প্রয়োজনে যে বিভাগগুলো ইনভলভ, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকটোরাল সিস্টেম, জুডিশিয়ারি, কনস্টিটিউশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ৬-৭টা ডিপার্টমেন্টের সংস্কার না করে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না। কি বলে? তাহলে আবার ওই 14, 18, 24-এর মতো হবে। কেউ কেউ অস্থির হয়ে গেছে, বলে সংস্কার দরকার নেই, সংস্কার হলো কন্টিনিউয়াস প্রসেস, সংস্কার আর নির্বাচন একসাথে হবে। এই কথার মধ্যে আমরা অন্য গন্ধ পাই। কি বলেন, ঠিক কিনা? ওই দামি আমি আর মামুর নির্বাচনের মতো তোমরা বোধহয় কেটে কুটে বাক্স ভর্তি করতে চাও। বাইরে বাবারে, আমরা জামাত ইসলামে, আমাকে তো টাকাও নাই, মাস্তানও নাই, আমরা তো ব্যালট কাটতে পারবো না, আমরা কেন্দ্র দখল করতে পারবো না। নিরপেক্ষ নির্বাচন হলেই আমাদের লাভ। তাই আমরা বলি, বাংলাদেশের মানুষ চায় একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের জন্য যে ন্যূনতম সংস্কার প্রয়োজন, সেই সংস্কার শেষ করুন। রিফর্ম কমিশন গভর্নমেন্ট তৈরি করেছিলেন প্রায় 13টা, তার বেশ কয়েকটা রিফর্ম কমিশনের রিপোর্ট এসে গেছে, আরো ইনশাল্লাহ আসবে। আমরা মনে করি আগামী 6 মাসের মধ্যে এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো বিবেচনা করে পলিটিক্যাল পার্টি, স্টেক হোল্ডারদের সাথে আপনি যদি এক্সচেঞ্জ অফ ভিউজ, মত বিনিময় করেন, তাহলে 6 মাসের মধ্যে আপনি সংস্কারের কাজগুলো শেষ করতে পারবেন। তারপর 6 মাস পর সংস্কার শেষ করে আপনি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। তাতে যতটুকু সময় লাগে, আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য 15 বছর অপেক্ষা করতে পারি, তার একটা ভালো নির্বাচনের জন্য 2-4 মাস আগে হলো কি পরে হলো, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা। ততটুকু সময় দিতে জামাত ইসলামী রাজি আছে। কি বলেন, ঠিক কিনা? এই সংস্কার এবং নির্বাচন দ্রুত সম্পন্ন করুন। যৌক্তিক সময় যেটুকু লাগবে জামাত ইসলামী সে সময় দেবে। তবে এই নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধীদের বিচার কাজ করতে হবে। জনগণ এটা দেখতে চায়। আমাদের এত রক্ত, এত ত্যাগ, এত জীবনের বিনিময়ে যারা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের মাঝে জীবন দিয়ে চলে গেল, তারা তো আমাদেরকে ঋণী করে রেখে গেল। আমাদেরকে সেই রক্তের দায়, ঋণের দায় শোধ করতে হবে না? বলেন, কি দায়? তারা একটি নতুন বাংলাদেশ করতে চেয়েছিল, এমন বাংলাদেশ তারা দেখতে চেয়েছিল যে বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র, নির্যাতন, নিপীড়ন থাকবে না। ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্নহীনের মর্ম ব্যথা, বস্ত্রহীনের আকুতি, নিরন্ন মানুষের আহাজারি থাকবে না। মানুষ আদালতে সুবিচার পাবে, সব ধর্মের লোকেরা শান্তিপূর্ণ বসবাস করবে। এমন এক সমৃদ্ধ মানবিক বাংলাদেশ দেখার জন্য কিন্তু আমাদের ছেলেরা রক্ত দিয়েছিল। সেই দায় শোধ করার জন্য আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় ঐক্য আমাদের তৈরি করতে হবে। এখন আমরা যখন জাতিকে ঐক্যবদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচনের অভিযাত্রায় তিনি কাজ শুরু করেছেন, তখন আমরা দেখতে পাচ্ছি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা জানেন তো, উনি ক্ষমতায় আসার পর 5 মাস হলো, 5ই আগস্টের পর সরকার পরিবর্তনের পরে 4টি কু করার চেষ্টা করা হয়েছে। জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, সচিবালয়ে আগুন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিয়ে নানান ইস্যু তুলে ট্রাম্প কার্ড তৈরি করে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করা হয়েছে। এই দাবি সে দাবি করে বাংলাদেশ সেই 5 মাসে ভোটের দিকে যাবে, সংস্কারে যাবে, এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করবে। সরকারকেও বেকায়দায় ফেলা হয়েছিল। আমরা সরকারকে বলেছি, গোটা জাতি, গোটা দেশবাসী আপনার পেছনে আছে, আপনি তাড়াতাড়ি সংস্কার কাজ শেষ করে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। এর মধ্যে আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছেই, নতুন করে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। হ্যাঁ, কেউ কেউ আবার আওয়ামী ভাষায় কথা বলতেছেন।
ফ্যাসিবাদের লোকেরা যে ভাষায় আমাদের সমালোচনা করত, নির্মূল করতে চাইত, ওনাদের মুখেও এখন সেই ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যায়। আমরা বলি খবরদার, এই পথ সর্বনাশা পথ। ফ্যাসিবাদী যুগের অবসান হয়েছে। এখন একটি জাতীয় ঐক্যের ভিত্তিতে স্বাধীনতা 53 বছর পরে আসুন অনৈক্য, বিভেদ, বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোন ভূমিকায় না গিয়ে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আগস্টের মূল চেতনাকে ধারণ করে আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এত শহীদ, এত রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য এগিয়ে যাই। এটাই জনগণ চায়। এবং বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত, সবচেয়ে নন্দিত, যার মানবিক ভূমিকায় বাংলাদেশের কোটি কোটি মানুষ তার মুখের কথা শোনার জন্য, তাকে এক নজর দেখার জন্য যেখানেই তিনি যাচ্ছেন কোটি কোটি মানুষ পঙ্গপালের মতো তার দিকে ছুটে আসছে। তিনি আহ্বান জানিয়েছেন নতুন বাংলাদেশের জন্য জাতীয় ঐক্য গঠন করি এবং আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। কেমন বাংলাদেশ দেখতে চাই? যে বাংলাদেশে মানুষের ভাত কাপড়ের অভাব হবে না, আদালতে মিথ্যা মামলার শিকার হবে না, এমন একটি সমন্বিত শিক্ষানীতি চরিত্র গঠনের জন্য চালু হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, গবেষক, আলেম ওলামা যা তৈরি হবে, দেশপ্রেমিক, চরিত্রবান, আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ বিশেষজ্ঞ তৈরি হবে, এমন এক সমন্বিত শিক্ষা চাই। আমরা বৈষম্যহীন, সাম্যভিত্তিক একটি অর্থনৈতিক ব্যবস্থা এদেশে কায়েম হবে। সুবিচার, ইনসাফপূর্ণ বাংলাদেশ, সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার জন্য ডাক্তার শফিকুর রহমান জাতির কাছে যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন, আমাদেরকে সেই ঐক্যের সাথে থাকতে হবে, জনগণকে সেই দিকে নিয়ে আসতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমরা সেই বাংলাদেশ দেখতে চাই এবং সেটা সুবিচারপূর্ণ। ইসলামের যে ওয়েলফেয়ার স্টেট, যে কল্যাণ রাষ্ট্র, ইসলামের যে সৌন্দর্য, বিউটি অফ ইসলামের যে ধারণা আমরা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ থেকে পেয়েছি, তার ভিত্তিতেই কিন্তু ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম হতে পারে। গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতাদের রাজপথের স্লোগান ছিল কি? উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সুবিচার চাই, ন্যায় বিচার চাই। এই ইনসাফপূর্ণ সুবিচারের কথা আমাদের সংবিধানে লেখা আছে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। আসলে স্বাধীনতা 53 বছর পরেও কি আমরা সেই সুবিচার, ইনসাফ পেয়েছি? আমরা পাইনি। এই ইনসাফ জামাত ইসলামী আমরা পরিষ্কার বলেছি, মানব রচিত কোনো আইনে এই সুবিচারের ব্যবস্থা কায়েম হতে পারে না। কারণ মানুষ ভুল করতে পারে, মানুষ নফস দ্বারা বিতাড়িত হতে পারে, শয়তান দ্বারা প্রভাবিত হতে পারে, মানুষ স্বজনপ্রীতির কারণে পক্ষপাতিত্ব করতে পারে। ফলে মানুষ কখনো মানুষের আইনে সুবিচার করতে পারে না। সুবিচারের আসল বিধান হলো আসমান থেকে নাজিল হওয়া ঐশী জ্ঞানের ভিত্তিতে পবিত্র কোরআনে যে সুবিচারের শিক্ষা দেওয়া হয়েছে, সেটাই হচ্ছে সুবিচারের ব্যবস্থা। আল্লাহ তাআলা কোরআন শরীফে পরিষ্কার করে বলছেন সূরা হাদীদের মধ্যে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমা আন-নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আপনারা সবাই জানেন, মুজাদ্দিদ উলামায়ে কেরাম জানেন, আল্লাহ এখানে ইনসাফের কথা বলছেন। লিয়াকুমা আন-নাসু বিল কিসত, নাস মানে মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ, হোল ম্যানকাইন্ড, হোল হিউম্যানিটিকে বোঝানো হয়েছে। কুম মানে প্রতিষ্ঠিত হওয়া, স্থাপিত করা, প্রতিষ্ঠিত হওয়া, এস্টাবলিশ করা, কায়েম করা। কিসত মানে হচ্ছে সুবিচার। সূরা হাদীদে কিসতের ব্যাখ্যা করা হয়েছে জাস্টিস, ইনসাফ, ন্যায় বিচার। সমাজে যার যা প্রাপ্য তা সে পাবে, এটার নাম হচ্ছে কিসত। আল্লাহ বলেছেন লিয়াকুমান নাসু বিল কিসত। সমস্ত বিশ্ব মানবতাকে সুবিচারের প্রতিষ্ঠিত করার জন্যই আমি রাসূলগণকে পাঠিয়েছি, বাইয়িনা পাঠিয়েছি, মিজান পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি। তারাই এসে একটি রাষ্ট্র শক্তির মধ্য দিয়ে এই সুবিচার কায়েম করবে। এটাই হচ্ছে প্রকৃত সুবিচারের জ্ঞান, যা আল্লাহ তাআলা আসমান থেকে নির্ভুল জ্ঞানের উৎস, ওহীর জ্ঞানের ভিত্তিতে কোরআনে যে সুবিচারের শিক্ষা দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশে এই কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে প্রকৃত সুবিচারের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই। এই রাষ্ট্রই হচ্ছে নতুন বাংলাদেশ। 5 আগস্টের পরে আমাদের সেই নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রায় আমাদের সেই পথ আমরা খুলে নিয়েছি। এখন জনগণের মতামতের ভিত্তিতে জনগণকে ইসলামের এই সুশিক্ষা
ইসলামের এই সৌন্দর্য, ইসলামের এই কল্যাণের দিকে জনমত তৈরি করে ভোটের মাধ্যমে নিয়মতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তন করে আমরা সেই নতুন বাংলাদেশ গড়তে চাই। কোন বিশৃঙ্খলা, হটকারিতা, অনিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা সরকার পরিবর্তনে বিশ্বাস করি। জামাত ইসলামের গঠনতন্ত্রে এই ডেমোক্রেটিক সিস্টেম অফ পলিটিক্স, পার্লামেন্টারি সিস্টেম অফ পলিটিক্সকে আমরা এখানে অনুমোদন করে বলেছি মুসলিম অধ্যুষিত জনপদে জনমত আমরা যদি জোগাড় করতে পারি, 300 আসনের পার্লামেন্টে যদি 151 জন এমপি আমরা পাঠাতে পারি, ইসলামী দল, মত, কল্যাণ রাষ্ট্রের আকাঙ্ক্ষী ব্যক্তিরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা এবার একটু জেগে উঠতে পারি, এই কল্যাণ রাষ্ট্র, এই নতুন বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ করতে পারব। সবাই কি সেই কাজে আপনারা সময় শ্রম ব্যয় করতে রাজি আছেন? আমার প্রিয় ভাইরা, সেই বাংলাদেশের জন্য লড়াই চলছে। এই লড়াইতে আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যতই হোক আমরা অস্থির হব না, আমরা মাথা ঠান্ডা রাখবো। যত কথা বলো, আমরা আমাদের ঠিক লক্ষ্যে পৌঁছাতে চাই। কি বলেন? আজকের এই ঐতিহাসিক ভোলার কর্মী সম্মেলনে এসে জানতে পারলাম, আমরা আগেও জানি অনেক সমস্যা আপনাদের সমাধান হয়নি। এটা কি এই মানবরচিত আইন আর এই চোর ডাকাত অসৎ নেতৃত্বের মাধ্যমে কি সম্ভব হবে? আমরা যদি সৎ নেতৃত্ব পার্লামেন্টে পাঠাতে পারি, এখনো তো দেখতে পাচ্ছি একেবারে সেই সচিবালয়, ডিসি, আমলা, এসপি, ওসি, ইউনো, এসআই, রন্ধে রন্ধে এভরি কি পয়েন্ট অফ দ্য স্টেট, রাষ্ট্রের সব যন্ত্রে সেই 17-18 বছরের আওয়ামী দোসররা যারা দায়িত্ব পালন করত, রাষ্ট্রযন্ত্রের বেশিরভাগ জায়গায় এখনো সেই ফ্যাসিবাদের দোসররা কিন্তু ঘাপটি মেরে বসে আছে। প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোসরদেরকে পরিচ্ছন্ন করে ঝাঁটিয়ে বিদায় করুন। সব ন্যায় এবং যারা অতীতের সরকারের সময় ডিপ্রাইভ হয়েছে, বঞ্চিত হয়েছে, বৈষম্যের শিকার ছিল, তাদেরকে পদায়ন করে, পোস্টিং করে প্রশাসন যন্ত্রকে ঢেলে সাজাতে হবে। আর আগামী নির্বাচনে সব নেতৃত্ব নির্বাচন হলেই ভোলাবাসী তথা বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান ইনশাআল্লাহ হবে। এটা তো আশ্চর্যের কথা যে ভোলা থেকে গ্যাস উত্তোলন হয়, যে মাটিতে এত বড় বিশাল রাজস্ব, বিশাল জাতীয় সম্পদ, সেই ভোলার কোটি কোটি মানুষ সেই গ্যাস পাবে না, অন্য জায়গায় চলে যাবে। বাবা অন্য জায়গায় যাক, আমরা দেব, আগে তো নিজে বাঁচবো। কি বলেন, ঠিক কিনা? আমার মা চাষিরা আমার বাড়ি ঘরে গ্যাস পাবে না, আমার গ্যাস নিয়ে আরেক জায়গায় জ্বালাবা, তোমার দেব, আগে তো আমার বাঁচতে হবে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার দাবি থাকবে, আমরা সুযোগ পেলে, আমরা উপদেষ্টাদের সাথে কথা বলার সুযোগ পাই, আপনাদের দাবিগুলো আমরা নিয়ে যাচ্ছি। অবশ্যই গ্যাস ডিস্ট্রিবিউশনের দায়িত্বে যারা আছেন, ভোলাবাসীর উপরে সুবিচার করুন। উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান মানব উত্থানের স্লোগান। ভোলাবাসীর উপরে বিচার করা যাবে না, ঘরে ঘরে গ্যাস দিতে হবে। কেন বরিশাল থেকে ভোলা পর্যন্ত এখনো সেতু হয় না? হ্যাঁ, সেতু তো নিজের বাড়ির কাছের গুলো কায়দা করে বাপের নামে, ছেলের নামে, মার নামে, খালার নামে সেতু আর সেতু, কিন্তু বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন, চারিদিক থেকে দ্বীপ রাষ্ট্র, এই একটা জেলা, আপনি একটা বড় ব্যবধান হয়ে গেছে। যদি বরিশালের সাথে ভোলার একটা সেতু হয়, হ্যাঁ, সেই সেতুটা টেকনিকে পাস হয়ে গেল, কোন কারো হাতে সেটাকে বাতিল করা হলো? আমরা আজকে দাবি করছি বাংলাদেশের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতু হলো ভোলা এবং বরিশালের এই সেতু। এই বিশাল নদীর উপরে সেতু সংস্থাপিত হলে অবহেলিত ভোলাবাসীর সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, আর্থসামাজিক জীবনের যে নতুন দিগন্ত পরিবর্তন সূচিত হবে, তার জন্য এখন আর কোনো কাজ নেই। প্রথম কোনো বড় সেতু হলে এই ভোলা বরিশালের সেতু নির্মাণ করতে হবে। মেডিকেল কলেজ, পাবলিক ইউনিভার্সিটি কেন ভোলায় হলো না? এখানে তো কত বড় বড় জাতির কলিজা, জাতির গিলুরা দীর্ঘকাল এমপিগিরি, মন্ত্রীগিরি করেছে, অথচ আপনি আপনার জেলায় আপনি একটা ইউনিভার্সিটি আনতে পারেন নাই, মেডিকেল কলেজ আনতে পারেন নাই। আমাদের ঢাকার থেকে এসে, বরিশাল থেকে এসে মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি করতে হয়। যারা ভোলা থেকে বারবার এমপি, মন্ত্রী হয়েছেন, তাদের লজ্জা লাগে না? অবিলম্বে এখানে মেডিকেল কলেজ, পাবলিক ইউনিভার্সিটি এগুলো দিতে হবে। লঞ্চ টার্মিনালগুলো আধুনিকীকরণ করতে হবে। সেতু যেহেতু নেই, নৌপথেই আমাদের এখানকার লোকদের যাতায়াত। কি বলেন? ফলে আপনাদের এই টার্মিনালগুলোকে মডার্নাইজ করতে হবে। বিচ্ছিন্ন উপজেলা মনপুরাকে বিদ্যুতের ক্ষেত্রে জাতীয় গ্রিডের আনা লাগবে, জাতীয় গ্রিডের আওতায় আনতে হবে। দুঃখ
আমার প্রিয় ভাইরা, আপনারা আজকের এই সম্মেলনে এসে কেমন লাগছে? ভালো লাগছে তো নাকি বলেন? এখন চলে যাবেন না? 2-1 মিনিট বলবো, থাকে কিন্তু খাতি দেওয়া লাগবে। দুপুরে খাতি দেবেন? আমার বাড়ি কিন্তু খুলনায়, ঠিক আছে? এক সময় বৃহত্তর এই বরিশাল আর খুলনা আমরা একসাথে ছিলাম। এদিকের নাম শুনলে আমার মনে হয় যে না, আমিও এই দিকের লোক। আমার জীবনে প্রথম ভোলায় এসে আপনাদের দেখে খুব ভালো লাগলো। আপনাদের চেহারাগুলো দেখে আমি খুব স্বস্তি পাচ্ছি। আজকের এই কর্মী সম্মেলন আগামী দিনে ভোলার ইসলামী আন্দোলনকে বাংলাদেশের জন্য একটি দুর্জয় ঘাঁটিতে ইনশাআল্লাহ পরিণত করবে। 7টি উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে, ওয়ার্ডে, গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জামাত ইসলামের ইউনিট গঠন করতে হবে। পারবে? যারা কর্মী তাদের মান বাড়াতে হবে, দাওয়াতে ইউনিট বাড়বে। নির্বাচনের আগে প্রতিটি ভোট কেন্দ্রের যত ভোটার আছে তাদের কাছে সহযোগী সদস্য ফরম পূরণ করানোর জন্য বাড়ি বাড়ি যাইতে হবে। আগামী জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ হবে। আমরা আজকে আবারও দাবি করছি, এখানে গণমাধ্যমের কর্মীরা আছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে তো হতেই হবে। আর যেটাকে নতুন একটা আধুনিক পদ্ধতি, বিশ্বের অনেক উন্নত দেশে সেই পদ্ধতি চালু আছে, প্রায় 62টির অধিক দেশে সংখ্যানুপাতিক পদ্ধতি, যেটাকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি বলা হয়। ব্যক্তি মাসেল এবং কালো টাকার খেলা থেকে বাঁচার জন্য প্রত্যেক দলের সমর্থনে জনগণ ভোট দেবে। ব্যক্তির ইন্টারেস্ট থাকবে না কে কোন দলকে পছন্দ করে। প্রথমে জনমত সেই দিকে আসবে, তারপরে অ্যাকর্ডিং টু রেশিও পার্সেন্টেজ ভোটের শতকরা হার অনুযায়ী যাদের শতকরা হার যত থাকবে, নির্বাচন কমিশন ঠিক রাজনৈতিক দলের সাথে আলাপ করে সেই শতকরা হারে সকল দলকে পার্লামেন্টে তাদের এমপি নির্বাচিত করবে। তাদের সুবিধা হয় কি? পার্লামেন্টের দক্ষ অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান যাবে, ছোট বড় সব দল পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। এই জন্য পিআর পদ্ধতি, জামাত ইসলামী ইলেকট্রাল সিস্টেম রিফর্ম করার প্রস্তাবে আমরা এটা সরকারকে দিয়েছি। আপনারা কি এই পিআর পদ্ধতিতে নির্বাচনে রাজি আছেন? সকল ইসলামী দল, বড় বড় দল সব রাজি হয়েছে। আর যারা একটু ডাকাতি টাকাতি করতে চায় তাদের ধান্দা আবার আলাদা। আমরা তো ডাকাতি করতে পারি না। এই জন্য সততা, নিয়ম শৃঙ্খলা, ভালো পদ্ধতির লোকেরাই কিন্তু সৎ লোকেরা চায়। পিআর পদ্ধতিতে আপনি নির্বাচন দিন। এবং ভোলাবাসী, আপনাদের 4টি নির্বাচনী এলাকা নিয়ে আমরা এখন চিন্তা ভাবনা করছি। আজকে যে সম্মেলন দেখে গেলাম, দেখা যাক ইনশাআল্লাহ ভোলার দাবি আদায়ের জন্য আমরা এখানে যেন ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারি। আপনারা সেই জন্য আমাদেরকে সাহায্য করবেন, ঠিক আছে? আমরা আর বক্তব্য বাড়াবো না। আপনারা দূর থেকে এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যমে 7টি উপজেলা থেকে যারা এসেছেন, প্রত্যেকের বাড়ি ঘরে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে, সকলকে জামাত ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাবেন। আপনাদের সকলের কাছে দোয়ার আবেদন জানিয়ে, আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে, ভোলা জেলা সংগঠন যে ঐতিহাসিক কর্মী সম্মেলনের আয়োজন করেছেন, ইতিহাসে, গণ অভ্যুত্থানের ইতিহাসে যেমন ভোলার ত্যাগ, রক্ত, ঐতিহাসিক অংশীদার, নতুন বাংলাদেশ নির্মাণে ভোলাও যেন ঐতিহাসিক অংশীদার হতে পারে, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।